সকালবেলা কলকাতা শহর একটা অদ্ভুত ব্যস্ততায় মোড়া থাকে। রাস্তায় গাড়ির হর্ন, বাস আর ট্রামের শব্দের মাঝে মানুষ ছুটছে তাদের গন্তব্যের দিকে। সুপ্রতিম এই শহরে এসেছে প্রায় 6 মাস হলো। অফিসের ব্যস্ততা ও নতুন পরিবেশ সবকিছুর সাথে খাপ খাইয়ে নিতে নিতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে। তার ফ্ল্যাটটা ছোট হলেও থাকার জন্য যথেষ্ট। আজ সকালে ও ঘুম থেকে উঠেই অফিসের জন্য তাড়াতাড়ি তৈরি হচ্ছে। ঘড়িতে ঢং ঢং করে 8টা ঘন্টা বাজলো। ধুর ধুর, ভালো লাগে না। আজ আমি ভাতটা ঠিক সময় নামাতে পারিনি, একদম গুলে ফ্যান হয়ে গেছে। আজও না খেয়ে অফিস। নিজেই মনে মনে কথাগুলো বলল সুপ্রতিম। ও বাসন মাজতে মাজতে ভাবল, ইস, আজ যদি বাড়ি থাকতাম বাবা মা দিদিদের সাথে, তাহলে আজ এই দিনটা হয়তো দেখতে হতো না। এমন সময় ফোনটা বেজে উঠল। সে কিছুটা বিরক্ত হয়ে বলল, এমন সময় আবার কে ফোন করেছে? ও, দিদি। ফোনটা রিসিভ করলো সে। ওবার থেকে দিদি বলল, কিরে ভাই, অফিসের জন্য বেরিয়ে পড়েছিস নাকি? সুপ্রতিম বলল, দেখো না, কত দেরি হয়ে গেছে। আজ ঠিক সময় না গেলে বস ভালো করে ঝাড়ি দেবে আমায়। খেয়েছিস? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, এই বেরিয়ে যাব। তাহলে তো খুব ব্যস্ত এখন, তবে রাখি। আর বলছি শোন, আগামী আগস্ট মাসের 3 তারিখে তোর ভাগ্নের জন্মদিন। তখন কিন্তু তোকে ছুটি করে আসতেই হবে। সুপ্রতিম একটু হেসে বলল। হ্যাঁ। বলে সে ফোনটা কেটে দেয়। দিদিকে খেয়েছি বললেও সুপ্রতিম আসলে সেই অফিসের অর্ধেক দিনই না খেয়ে যায়। কারণ ও প্রায় রান্না করতে গিয়ে তরকারি ভাত পুড়িয়ে ফেলে। পোড়া খাবার কি আর গলা দিয়ে নামতে চায়? এই দেখো, পরিচয়টাই তো দেওয়া হলো না রে কথায় কথায়। ছেলেটির নাম সুপ্রতিম তালুকদার। তার আদি বাড়ি মুর্শিদাবাদ। বাড়িতে আছেন বাবা মা, দুটো দিদি। একটা দিদির বিয়ে হয়েছে, মাস 6 হলো। সুপ্রতিম কলকাতার কালীঘাটের একটা অডিট ফার্মে চাকরি করে। বাড়ি থেকে এত দূরে থাকতে তার মন কেমন করে, কিন্তু এ ছাড়া উপায় নেই। বাড়ির কথা ভাবতে ভাবতে জুতো পরে অফিসের জন্য বেরিয়ে পড়ে সুপ্রতিম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? গল্পের গুপ্তধনে আপনাদের স্বাগতম। দীর্ঘ অনেকটা সময় পর আবারও আপনাদের গল্প শোনাতে চলে এলাম আমরা। গল্পের গুপ্তধনে আজ আবারও আপনারা শুনবেন আরণ্যক মুখার্জির কলমে একটা ছোট্ট মিষ্টি প্রেমের গল্প, আগলে রাখিস। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে সে একটি বাস ধরে রওনা দিল রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে মেট্রো স্টেশনে চলে এলো। এবং মেট্রোতে চড়ে বসল। অফিস টাইমে মেট্রো স্টেশনে
ইপড়ে যাওয়া জায়গাও বোধহয় নেই, পা রাখার জায়গা তো নেই। মেট্রো চলতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই কালীঘাটে এসে পৌঁছালো। মেট্রো থেকে নেমে সে স্টেশন থেকে বেরিয়ে এসে দাঁড়াল। এবার ফোন বের করতেই সে দেখল সোহিনীর 8টা মিস কল। সোহিনী হলো সুপ্রতিমের মানে ওই আর কি, সুপ্রতিমের জামাইবাবুর বোন সোহিনী দত্ত। সামনের ফাগুনে 4 হাত 1 হবে। সোহিনীর মিসড কল দেখে কল করল। একবার, দুবার, 3বার, 5বার কল করেও যখন সোহিনী ফোন ধরল না, তখন সুপ্রতিমের চিন্তা আর কিছুটা বিরক্ত মিশিয়ে বলল, ধুর বাবা, মেট্রো স্টেশনে টাওয়ার পাওয়া যায় না। টাওয়ার না থাকায় একটাও ফোন আসেনি। কতবার করে মেয়েটা ফোন করলো, এখন এতবার কল করছি তাও ধরছে না। একবার কাকিমাকে ফোন করব। এসব ভাবতে ভাবতে ফোনটা পকেটে ঢোকাতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। সোহিনী কল দিয়েছে। সুপ্রতিম কলটা রিসিভ করলো। হ্যালো। ওপার থেকে সোহিনী বলে উঠল, আমি তোর কোনো কথা শুনতে চাই না এখন। আরে কি হয়েছে? তোর সাথে দেখা করতে চাই এক্ষুনি, রাইট নাও। আরে কি হয়েছে বলবি তো? আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল সোহিনী। যা বাবা, হঠাৎ মেয়েটার কি হলো? এরপর সুপ্রতিমের আর কোনো জারিজুরি চলে না। সোহিনীর আদেশ শিরোধার্য মনে করে আর এক বুক চিন্তা নিয়ে বসকে একটা ইমেল টাইপ করে জানিয়ে দেয় আজ আসতে পারবে না। বস কাল খুব রাগারাগি করবেন। না করুক, মেয়েটার কি হয়েছে তা দেখা দরকার। মনে মনে এই কথাগুলোই ভাবছে এমন সময় ফোনের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন ঢুকলো। সেখানে সোহিনী লোকেশন পাঠিয়েছে। নোটিফিকেশনে গঙ্গার ঘাটের লোকেশন। এটা দেখে সুপ্রতিম বুঝল সোহিনীর খুব মন খারাপ, তাই গঙ্গার ঘাটে ডেকেছে। সে জানে সোহিনীর মন খারাপ হলেই সে চলে যায় গঙ্গার ঘাটে। তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকে। সোহিনীকে অনেক করে বোঝালেও সোহিনী বোঝেনি। সুপ্রতিম আর দেরি না করে স্টেশন থেকে বেরোলো। কিছুটা হেঁটে গেলে সামনে একটা বাস স্ট্যান্ড। সে সেখানে গিয়ে একটা বাস ধরে রওনা দিল গঙ্গাঘাটের উদ্দেশ্যে। কালীঘাটে পৌঁছে একটা নির্দিষ্ট বসার জায়গায় গিয়ে বসলো সুপ্রতিম। এরই মধ্যে আকাশে মেঘ জড়ো হয়েছে। একটা শীতল ঠান্ডা হাওয়া স্রোত বয়ে যাচ্ছে। বোধহয় বৃষ্টি হবে। হ্যাঁ, ঠিক কিছুক্ষণ পর একটা মেঘ ডাকার শব্দে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। না, বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে তা নয়। আরও কিছু সময় কেটে গেল,
কিছুক্ষণ পরে সোহিনী এলো। বড় বিষণ্ণ দেখাচ্ছে তাকে, খুব ক্লান্ত, চোখ দুটো ফুলে গেছে বোধহয়, খুব কান্নাকাটি করেছে ও। সোহিনীকে দেখে সুপ্রতিম উঠে দাঁড়ালো, বলল, এ কি অবস্থা হয়েছে তোর? মুখ একদম বসে গেছে। ইস, কি অবস্থা করেছিস! সুপ্রতিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর বুকে মাথা গুজে কাঁদতে শুরু করলো সোহিনী। এই দেখো খালি, পাগলি মেয়ে একটা। আহ, কি হয়েছে? কান্না কেন করছিস? সুপ্রতিম নিজের পকেট থেকে রুমাল বের করে সোহিনীকে দেয় আর বলে, ভালো করে কাঁদ, মন খুলে কাঁদ, হালকা লাগবে অনেক। তারপর সোহিনীকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সুপ্রতিম। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে সোহিনী। এরই মধ্যে বৃষ্টিটা বোধহয় একটু বেড়েছে, জলের ফোঁটা এসে ওদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সোহিনী কান্না থামায়। এবার সুপ্রতিম বলে, ইস, দেখ, পুরো ভিজে কাঠ হয়ে গেছি। মনে আছে আমি সবার প্রথম এখানে দাঁড়িয়েই ভালোবাসার কথা বলেছিলাম তোকে? সেই দিন এই কৃষ্ণচূড়া গাছে ফুল হয়েছিল, ওই যে ওই ডালে একটা চড়াই মনের সুখে গান করছিল, মনে আছে? সোহিনী হেসে বলল, হ্যাঁ, সেই দিনই তো একটা পাগল জীবনে এন্ট্রি নিল। সেই দিন আবার ভোলা যায় নাকি? সুপ্রতিম মিষ্টি অভিমানের সুরে বলল, এই পাগল ছেলেটাই তোর সব দুঃখ কষ্টের ভাগিদার হচ্ছে। আর কিছুদিন কর। সোহিনী ঠিক করে হেসে ফেলে, অনেকটা স্বাভাবিক দেখাচ্ছে এবার ওকে। এবার সুপ্রতিম জিজ্ঞাসা করলো, কি হয়েছে বল এবার, এত কান্না কিসের জন্য? পুরোটা খুলে বল, কিচ্ছু বাদ দিবি না। সোহিনী কান্না জড়িত গলায় বলল, আমার চাকরিটা চলে গেছে, কোম্পানি নোটিশ দিয়েছে, কোম্পানিটা উঠে যাচ্ছে আমাদের। সুপ্রতিম একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, হে ভগবান, এটার জন্য আবার কান্না করে কেউ? চাকরি গেছে তো কি হয়েছে, অন্য একটা আবার জয়েন করবি। সোহিনী কটমট করে তাকায় সুপ্রতিমের দিকে। সুপ্রতিম বলে, তোর জন্য আমিও অফিস ছুটি করে এসেছি, কালকে বসের ঝাড়ি আমিও খাবো, কিন্তু আমার কেন গায়ে লাগে না জানিস? কেন? কারণ আমার বকা খাওয়ার কারণ তো তুই। তোর জন্য বসের ঝাড়ি কেন, সব কিছু খেতে রাজি আমি। সোহিনী একটু হেসে ওর মায়া ভরা কণ্ঠে বলে, আমাকে কখনো ছেড়ে চলে যাস না, সব সময় আগলে রাখিস। সুপ্রতিম সোহিনীর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে বলল, ছেড়ে দেব বলে তো এই হাত ধরিনি। তুই যেখানেই যে অবস্থাতেই থাক, আমি তোকে আগলে নেব। বৃষ্টি থেমে গিয়েছে। ঠান্ডা শীতল একটা আবহাওয়া চারপাশে বিরাজ করছে। অবশ্য এখনো হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বটে। ওই বাতাসে কেমন যেন রোম্যান্টিক একটা গন্ধ। এইরকম আবহাওয়ায় সকলের মনে একটা রোম্যান্টিকতা কাজ করে। সোহিনী ছোট্ট বাচ্চাদের মতো বায়না করে, সুপ্রতিমকে বলে, এই চও না, ফুচকা খাই। সুপ্রতিম একটু ম্লান হেসে সম্মতি জানায়। সোহিনী সুপ্রতিমের হাত ধরে ঘাট থেকে বেরিয়ে এলো। তারা একটি ফুচকাওয়ালার স্টলে গিয়ে দাঁড়ালো। ফুচকাওয়ালা তাদের দেখে বলল, এসো এসো, এদিকে এসে দাঁড়াও, কয় প্লেট দেবো ফুচকা? সুপ্রতিম হেসে বলল,
যত প্লেট খেতে পারবে ওকে তত প্লেটই দাও। ফুচকাওয়ালা একটু হেসে বলল, নতুন বিয়ে হয়েছে না তোমাদের? বাহ, খুব সুন্দর মানিয়েছে। সোহিনী আর সুপ্রতিম দুজন দুজনের মুখের দিকে তাকালো। সুপ্রতিম হেসে উঠল আর সোহিনীর উদ্দেশ্যে সুপ্রতিম ফুচকাওয়ালাকে একটু মজা করে বলল, আরে না না, কি বলছেন আপনি? এই পেতনিকে কেউ বিয়ে করে? এবার ফুচকাওয়ালা সোহিনীর হাতে ফুচকার প্লেট দিল। সুপ্রতিমকে ফুচকার প্লেট দিতে গেল, সোহিনী ফুচকাওয়ালাকে বারণ করলো, বলল, আরে থাক থাক, ওকে দেওয়ার দরকার নেই। ও আমার প্লেট থেকেই খাবে। আমি ওকে খাইয়ে দেব আমার নিজের হাতে। এই শুনে ফুচকাওয়ালা একটু মৃদু হাসল। সোহিনী এমন একটা কথা বলে বসবে সুপ্রতিমের জানা ছিল না। সুপ্রতিম একটু লজ্জা পেল। এবার ফুচকাওয়ালা ফুচকা দিতে শুরু করলো। সোহিনী একটার পর একটা ফুচকা খেয়েই চলেছে। সুপ্রতিম দাঁড়িয়ে আছে, সে প্রায় ভুলেই গিয়েছে। সোহিনী ফুচকা খেতে খেতে সুপ্রতিমের দিকে চোখ পড়ল আর বলল, ও ও যা, আমি তো ভুলেই গিয়েছি তুই আছিস। এই, তুই খাবি ফুচকা? সুপ্রতিম অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সে বলে, না না, তুই খা, আমাকে আর দিতে হবে না। সোহিনীর একটু হাসি পেল। সে একটি ফুচকা তার প্লেট থেকে নিয়ে সুপ্রতিমের মুখের দিকে তুলে ধরল। সুপ্রতিম প্রথমে না খেতে চাইলেও তারপর ভদ্র ছেলের মতো ফুচকাটা খেয়ে নিল। তাদের ফুচকা খাওয়া শেষ হলে কিছুক্ষণ পর সুপ্রতিম একটি ক্যাব বুক করলো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে গেল। গাড়িতে ওরা দুজনেই উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে। সুপ্রতিম সোহিনীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে সেও বাড়ি চলে গেল। এভাবেই তাদের দিন খুব সুখে কাটছিল। এরই মধ্যে ফাল্গুনের সেই শুভ দিনটা এলো, যেদিন তাদের 4 হাত এক হতে চলেছে। হ্যাঁ, তাদের বিয়ের শুভ দিন চলে এসেছে। আজ 10ই ফাল্গুন, তাদের বিয়ে। বাড়ি ঘর বেশ ধুমধাম করে সাজানো হয়েছে। বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে। খুব সুন্দরভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন প্রায় গভীর রাত। আত্মীয় স্বজন সব যে যার বাড়ি চলে গিয়েছে। সুপ্রতিম তার ঘরের দরজাটা আলতো করে খুলে ঘরের ভেতর ঢুকল। খাটে এক কোণে সোহিনী বধূ সাজে গয়নাগাটি পরে বসে আছে। বেশ চমৎকার লাগছে ওকে আজ। সুপ্রতিম সোহিনীর কাছে গিয়ে দাঁড়ালো এবং সোহিনীকে উঠে দাঁড়াতে বলল। সোহিনী বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো। সুপ্রতিম সোহিনীকে কিছু না বলেই কোলে তুলে নিল। এমন কিছু একটা করে বসবে সুপ্রতিম, তা সোহিনীর জানা ছিল না। সোহিনী
অনেকটা লজ্জা পেয়ে সুপ্রতিমের বুকে মুখ লুকোলো। সুপ্রতিম আস্তে আস্তে বলল, চল ছাদে যাব। সোহিনী মাথা নেড়ে সম্মতি জানালো। সুপ্রতিম সোহিনীকে কোলে নিয়ে ছাদে চলে এলো। সুপ্রতিমদের বাড়ির ছাদের এক কোণে একটি দোলনা ছিল, তাতে ওরা দুজন গিয়ে বসল। আজ পূর্ণিমা, এক অপূর্ব জ্যোৎস্নায় তাদের অন্ধকার ছাদ আলোয় আলোকিত হয়ে আছে। আর চন্দ্রমা বোধহয় তাদেরকেই আশীর্বাদ করবার জন্য অপেক্ষায় ছিল। সুপ্রতিম হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, শেষমেশ আমাদের বিয়েটা হয়েই গেল, বল সৈনী। সোহিনী ছোট্ট বাচ্চা মেয়ের মতো মাথা নাড়ল এবং সুপ্রতিমের কাঁধে মাথা রাখল। কি অপূর্ব লাগছে না তাদের দুজনকে? আপনারাও তাদের আশীর্বাদ করুন, তারা যেন চির সুখী হয়। সোহিনী সুপ্রতিমের চোখে চোখ রেখে বলল, এভাবেই আগলে রাখবি তো সারা জীবন? সুপ্রতিম সোহিনীর কপালে আলতো করে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, রাখবো রে, সারা জীবন তোকে এভাবেই আগলে রাখবো। সোহিনী সুপ্রতিমের কাঁধে আবার মাথা রেখে শুয়ে পড়ল। সুপ্রতিম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে, তুমি এসেছিলে শরতের শিউলি কুড়ির মতো, তোমায় দেখে নিজের মাথা করলাম নত। মনে হলো আহত থাকুক, তা যেন থাকে সর্বদা তোমার অনুগত। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী। আপনারা এতক্ষণ শুনছিলেন আরণ্যক মুখার্জির কলমে আগলে রাখিস। আজকের গল্প পাঠে বিশ্ব বৈরাগী এবং গল্পের সূত্রধর আমি ঋদ্ধি বিশ্বাস। সুপ্রতিমের ভূমিকায় দেবাঞ্জন চক্রবর্তী, সোহিনীর ভূমিকায় আমি ঋদ্ধি বিশ্বাস, সুপ্রতিম দিদির ভূমিকায় পিয়ু সাহা, ফুচকাওয়ালার ভূমিকায় আরণ্যক মুখার্জি, সঙ্গীত পরিবেশনায় দেবাঞ্জন চক্রবর্তী, সাউন্ড ডিজাইনিং, পোস্টার ডিজাইনিং এবং মিক্সিংয়ে সালমন শেখ। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরপর এরকম আরও গল্প শুনতে আমাদের গল্পের গুপ্তধন চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর গল্পটি শুনে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো।